নমস্কার, নিউজ ইভেনআই পর্দায় আপনাদের স্বাগত জানাই। শুরু করছি হস্তরেখা কথা। আপনাদের সঙ্গে আমি মৌমিতা রয়েছি। আপনারা অনেক সময় হয়তো ভাবেন যে হাতের রেখা আর হয়তো জন্ম নির্ধারণের চার্ট হয়তো দুটো আলাদা, দুটো হয়তো অন্য রকমের কথা বলে। কেউ হয়তো হাতের রেখার উপর ভরসা করেন, কেউ আবার হয়তো জন্ম নির্ধারণের যে চার্ট সেই চার্টের উপর হয়তো ভরসা করেন, কিন্তু আদপে কিন্তু তা নয়। দুটোই কি এক প্রকার পরিপূরক? সেই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব জ্যোতিষবিদ A.K. ব্যানার্জির সঙ্গে। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক সময় অনেকে মনেও করে থাকেন যে হাতের রেখা আর চার্টের যে ছক সেই দুটো হয়তো আলাদা। কেউ হয়তো ভাবেন যে আমি হাতটা দেখিয়ে চলে এসেছি, তাহলে আর চার্ট মেলানোর কি দরকার বা চার্ট বোঝানোর কি দরকার। সত্যি কি হাত আর চার্ট আলাদা কথা বলে, নাকি দুটোই দুজনের পরিপূরক? হ্যাঁ, দুটোই দুজনের পরিপূরক। আপনি একদম ভালো শব্দ ব্যবহার করেছেন। অ্যাকচুয়ালি দেখুন, চার্টটা আসছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে। সেটা যদি অ্যাকুরেট থাকে তাহলে চার্ট আমার অ্যাকুরেট। হ্যাঁ, এইবারে আমি ধরে নিচ্ছি আমার এগুলো অ্যাকুরেট আছে, চার্টটা অ্যাকুরেট হয়েছে। তাহলে এই অ্যাকুরেট চার্টের সাথে যখন আমি একটা হাত মেলাবো, তখন দেখা যাবে যে চার্টে আমি যা রিডিং পাচ্ছি হাতেও কিন্তু আমি সেই রিডিং পাবো। কেন, একই মানুষের চার্ট, একই মানুষের হাত। কিন্তু কোথায় আমাদের অসুবিধাটা হয়, যদি ওই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অ্যাকুরেট না হয়, তাহলে চার্টের রিডিংটা ঠিক শো করবে না, তখন সেটা কিন্তু হাতের সাথে মিলবে না। এই ক্ষেত্রে আমরা কনফিউজড হই। হ্যাঁ, কিন্তু দুটো যদি এক থাকে, দুটোরই এক রেজাল্ট আসবে। তাও বলবো চার্ট এবং হাত দুটো মেলানোই ভালো। কেননা চার্টে দশা, অন্তর্দশা অনুযায়ী কিন্তু তার ফলগুলো যেমন পরিবর্তিত হতে থাকে, ঠিক হাতে কিন্তু তার অনুযায়ী রেখাগুলো খানিকটা পরিবর্তিত হতে থাকে। কিছু রেখা নতুন হয়, কিছু রেখা মুছে যায়। তাহলে আমরা তখন অনস্পট সেটা বুঝতে পারবো। এই জন্য দুটো মেলানোই ভালো। কিন্তু যাদের নাকি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ থাকে না, তাদের ক্ষেত্রে শুধু হাত দেখাই ভালো। তবে বিভিন্ন অ্যাস্ট্রোলজারে বিভিন্ন মত আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি চার্ট একটা অঙ্ক, এটা নিশ্চয়ই সময়টা, ডেটটা, জায়গাটা ঠিক থাকলে নিশ্চয়ই অ্যাকুরেট। কিন্তু হাত কিন্তু মোর অ্যাকুরেট দেন চার্ট। এই কারণে আপনার হাত আপনারই, তার সাথে আর হাজার কোটি কোনো লোকের মিলবে না। আচ্ছা, যে প্রশ্নটা ধরুন থাকবে, এখনকার মানুষ একটু ভয় পেয়ে থাকেন যে মাঙ্গলিক বা কাল সর্প নিয়ে। এই মাঙ্গলিক কি সত্যি ভয়ের? দেখুন, মানে ভয় বললে একটু ভুল হয়। এই মাঙ্গলিকের কারণে কিছু কিছু অবস্ট্রাকশান আসে জীবনে। তখন এই অবস্ট্রাকশান মানে বাধা। এই বাধা আসলে পরে তো আমরা সবাই চাই যে আমরা গতিতে এগোতে চাই সর্বর ক্ষেত্রে। তাহলে যদি আমার গতি যদি হ্রাস পায়, তার মানে সেটা বাধাটাই খানিকটা আমাদের কাছে ভয়ের কারণ হয়। কিন্তু ঠিক ভয় না বলে এটাকে বাধা বলাটা আমার মনে হয় ভালো। এবং মাঙ্গলিকের প্রতিকার করলে কিন্তু এই বাধাকে অতিক্রম করা যায়। হ্যাঁ, এবং একটা জিনিস আপনি ভালো প্রশ্ন করেছেন মাঙ্গলিকের ব্যাপারে, যে মাঙ্গলিক বলতে আমরা কিন্তু সাধারণভাবে মানুষেরা যেটা বুঝি যে মাঙ্গলিক কারণে বিবাহিত জায়গায় অসুবিধা হয়, বা লেট ম্যারেজ হয়, কি বিবাহ উত্তর অসুবিধা হয়, কি ডিভোর্স হয়, কি মৃত্যু হয়, এই ধরনের একটা আমাদের প্রচলিত ধারণা আছে। কিন্তু মাঙ্গলিক কিন্তু শুধু কিন্তু বিবাহ ক্ষেত্রে নয়। কিন্তু মাঙ্গলিকটা আসছে যেহেতু মঙ্গলের কারণে, তাই জন্য মঙ্গল যে সেক্টরগুলোতে দেখে সেই সেক্টরে কিন্তু তার এফেক্ট আছে। তার মানে একদম জন্ম থেকে একটা মানুষের বাচ্চাবেলা থেকে তার শারীরিক অসুস্থতা হতে পারে মাঙ্গলিক যদি দোষ থাকে তার। হ্যাঁ, তারপরে তার গৃহ অশান্তি থাকতে পারে, গৃহে পারিবারিক অশান্তি থাকতে পারে, কর্মক্ষেত্রে তার বাধা হতে পারে। কেন, মঙ্গল কিন্তু কর্মও দেখে, কর্মক্ষেত্রে বাধা হতে পারে। তারপরে তো নিশ্চয়ই তার বিবাহ ক্ষেত্রে লেট ম্যারেজ বা বিবাহ উত্তর পরবর্তী জীবনে অসুবিধা বা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো হতেই পারে। কিন্তু মাঙ্গলিকের প্রতিকার করলে এই সবগুলো থেকেই কিন্তু সে অনেকটাই মুক্তি পাবে। আচ্ছা, মাঙ্গলিকের প্রতিবার মানে কি শুধুমাত্র পলা ধারণ করা? হ্যাঁ, এটাও একটা সাধারণ ধারণা আছে। যেহেতু মঙ্গলের কারণেই মাঙ্গলিক হচ্ছে লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে। তা এটা একটা অঙ্কের ক্যালকুলেশন, এই কারণে মাঙ্গলিক হলো। কিন্তু তাহলে আমি পলা দিয়ে দিলাম, নিশ্চয়ই পলা এটা ফার্স্ট এবং ফরমেস্ট মেডিসিনের ক্ষেত্রে পলা দিলাম, মাঙ্গলিকের প্রতিকার হলো। কিন্তু এরপরেও দেখতে হবে যে অন্যান্য কিছু গ্রহ সেই মঙ্গলের উপরে কী এফেক্ট ফেলছে।
সেই এফেক্টেও কিন্তু তার খারাপ হতে পারে। কাজে সেখানে শুধু পলা দিলেই কিন্তু হতে পারে না, সেই গ্রহেরও কিন্তু প্রতিকার করা দরকার হতে পারে। এইটা আবার আরেকটা ক্যালকুলেশন, কিন্তু ইন জেনারেল মাঙ্গলিক মানে পলা, এটা কিন্তু আপনি ঠিক বলেছেন। আচ্ছা, ধরুন কারোর চাটে কালসর্প দোষের একটা সমস্যা রয়েছে, হ্যাঁ, আর সেক্ষেত্রে সে কি করবে, কোন পাথর বা ধারণ করবে, বা অ্যাস্ট্রোলজিক্যালি সমাধানটা কি? অ্যাকচুয়ালি এবারে যেমন মাঙ্গলিকের ক্ষেত্রে মোটামুটি বলা গেল যে ফার্স্ট এবং ফরমোস্টোন হলো পলা, কিন্তু এই কালসর্পের কিন্তু এইভাবে স্পেসিফিকই বলা যাবে না। তার কারণ কি, কালসর্পের আবার অনেকগুলো মানে ধরন আছে। কি ধরনের কালসর্প সেটাকে আবার ক্যালকুলেট করতে হবে, সেই ক্যালকুলেশন থেকে কিন্তু প্রতিকার আসবে। তাহলে সেই প্রতিকারটা তখন নির্ভর করবে তার কি পাথর লাগবে। কিন্তু জেনারেল দেখা গেছে কালসর্পের জন্য নীলা দিয়ে ইন জেনারেল রেমেডি করা হয়, কিন্তু এটা কিন্তু একদম একদম শেষ কথা নয়। কালসর্প বিচার করে তার প্রতিকার করতে হবে। কালসর্পের তো 12টা প্রকার রয়েছে, যদি আপনি সেই প্রত্যেকটি ধরন একটুখানি আমাদেরকে বুঝিয়ে। দেখুন, এইটা বলতে গেলে আমার অনেক সময় লাগবে, এখানে আমার ক্লায়েন্ট ওয়েট করছে। যে এইটা আমরা মনে হয় কখনো বিস্তারিত সময় পেলে পরে বেশি সময় পেলে তখন আলোচনা করা ভালো হবে। কালসর্প নিয়ে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, এটা কারণ হলো কি, ধরুন যখন কালসর্প যদি ছকে থাকে, আমরা সাধারণভাবে যে ভাবি যে কালসর্প মানে খারাপ, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কিন্তু কালসর্পর যদি ঠিক ধরা যায় কি কালসর্প আছে এবং তার প্রতিকার করা যায়, তাহলে কালসর্প কিন্তু জাতক বা জাতিকাকে একটা প্রচণ্ড ফোর্স দেয়। প্রতিকারের পরে তার কিন্তু মানে ভালো উত্তর বৃদ্ধি পেতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ আছে সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর। আচ্ছা, সেটা কি ধরনের উপর ডিপেন্ড করে নাকি প্রতিকারের উপর? এটা প্রতিকারের উপর জীবন করবে, যে আপনার কি ধরনের কালসর্প আছে, ঠিক সেই অনুযায়ী যদি আমি প্রতিকার করতে পারি, তাহলে কালসর্প কিন্তু একটা ফোর্স আপনাকে কিন্তু ওই যে আপনার বাধা ছিল, সেই বাধা থেকে কিন্তু সে দ্বিগুণ উৎসাহে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং কালসর্পের প্রতিকারে কিন্তু সবসময় স্টোন কিন্তু একমাত্র নয়, স্টোনও আছে এবং কিছু বৈদিক প্রতিকারও আছে। সেখানে পুজো করে যন্ত্রম ধারণ করা, এই ধরনের কিছু প্রতিকারও আছে। এবং এটা কিন্তু মানে ভারতীয়দের মধ্যে অনেকেই জানেন এই প্রতিকার কোথায় কোথায় করা হয়। আচ্ছা, কালসর্প নামটা কেন বলা হচ্ছে? এটা আসলে যেহেতু রাহু কেতু ছকের যেখানে থাকছে, তার একদিকে সব গ্রহগুলো বন্দী হয়ে থাকছে বলে, তার কেতুকে যেহেতু সর্পের সাথে কল্পনা করা হয়, তাই জন্য এটাকে কালসর্প বলা হচ্ছে। আচ্ছা, ধরুন কারোর এই জন্মে তার প্রচন্ড কষ্ট, অনেক সময় বলা হয়ে থাকে যে কেউ এই জন্মে কষ্ট পাচ্ছে, মানে পূর্ব জন্মে নিশ্চয়ই সে খুব খারাপ কিছু করেছে, তাই সে ফল ভোগ করছে। কে পূর্ব জন্মে কি ফল করেছে বা পূর্ব জন্মে কি কিরাম ছিল, সেটা কি বোঝা যায়? হ্যাঁ, দেখুন, সেটাও বোঝা যায়। এবারে তার আগে এই উত্তরটা দেওয়ার আগে আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, যে এই পূর্ব জন্ম যদি আমরা মেনে নিই, এর মধ্যেও আমাদের অনেকের বিভিন্ন মত আছে। কেউ বলে পূর্বজন্ম নেই, কেউ বলে পরজন্ম নেই, এই একটাই জন্ম। আবার অনেক মনীষী আছেন যারা নাকি পূর্বজন্মের কথা বলেছেন, এবং অনেক মনীষী যারা নাকি পূর্বজন্মের কিছু, যারা জাতিস্বর, তারা পূর্বজন্মের কথা বলতে থাকে। সবচেয়ে বড় কথা, বুদ্ধদেবের জীবনের যে পূর্বজন্মের কথাগুলো জাতকের কাহিনী বলে লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে এখান থেকে পূর্বজন্ম আছে, আমরা এটা ধরেই নিতে পারি বা মেনেই নিতে পারি। তাহলে এবারে যদি থাকে, সেটা কিন্তু নিশ্চয়ই ছক থেকে বোঝা যাবার কথা, এবং সেটা বোঝা যায়। ছকটা খুব জটিল ব্যাপার, তো তারও সিম্পলিভাবে যদি আপনি পূর্বজন্মটা দেখতে চান, দ্বাদশ ঘরে এবং কেতুর অবস্থান দেখে তার একটা ধারণা করা যায়। এছাড়াও আরও কিছু সূক্ষ্ম বিচার আছে, এটা হলো ফার্স্ট এবং ফরমোস্ট বিচার। আচ্ছা, ধরুন আপনি যে পয়েন্টটা বললেন যে দ্বাদশ ঘর এবং একই সঙ্গে কেতুর অবস্থান নিরিখে, সেটা ধরুন কারোর ছকে যে দেখা গেল কালসর্পদোষ মানে রাহু আর কেতু অন্য গ্রহগুলোকে এক প্রকার বা অন্য দশাগুলো একই সঙ্গে বন্দি করে রেখেছে, সবেতেই তার বাধা, তাহলে সেখানে কেতুর অবস্থান একটা খারাপ পজিশন দেখা যাচ্ছে। সেখানে যদি ধরুন কারো কালসর্প দোষ থাকে, তাহলে সেক্ষেত্রে সে পূর্ব জন্মে কিরাম ছিল সেটা যদি একটু আভাস। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কালসর্প হলেই যে তার কেতুর অবস্থান খারাপ আছে এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু দেখা যাচ্ছে গ্রহচক্রের অবস্থানগতভাবে রাহু কেতু এমন জায়গায় পড়ে গেছে যে
তার কালসর্প তৈরি হয়েছে। কিন্তু কেতুর অবস্থান শুভ জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু কেতু কিন্তু খারাপ দেবে না, বরং তাকে আধ্যাত্মিকতা দেবে, তাকে সততা দেবে। কেতুর এই ভালো গুণগুলো নিয়ে তো আমরা আলোচনাই করি না। হ্যাঁ, কেতু তো সৎ করে মানুষকে, কেতু তো মানুষকে আধ্যাত্মিক করে। তাহলে এই গুণগুলো যদি কারোর ছকে দেখা যায় যে কেতুর অবস্থানগতভাবে সে পাচ্ছে, তাহলে সেই মানুষটাকে আমরা কেতু বাধা দিচ্ছে বলবো কেন? বরং তো বলবো কেতু তাকে উপকার করছে। প্রত্যেকটি ঘরের একটা ডিগ্রি থাকে। পূর্বজন্মে ধরুন কে কিরকম ছিল তার আভাসটা কিভাবে একটু বুঝিয়ে। চাঁদ থেকে তার আভাস পাওয়া যায়। যেমন ধরুন প্রথমে আমাদেরকে দ্বাদশ ঘর কেতুর অবস্থান দেখতে হবে, তার সাথে আমাদেরকে মেলাতে হবে। ধরুন দেখেন চন্দ্রের অবস্থান দেখলাম তার সাথে, সেইখান থেকে বোঝা যেতে পারে এই মানুষটা হয়তো এই মানুষটার সাথে আরও কিছু গ্রহের অবস্থান দেখে, বিশেষ করে সেক্ষেত্রে চন্দ্রের অবস্থান থেকে আমি বলছি যে সে জল এবং জল সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত ছিল। সে হয়তো নাবিক ছিল, সে হয়তো মৎস্যজীবী ছিল, এই ধরনের কিছু আভাস পাওয়া যায়। যেমন ধরুন আপনাকে বলি যে কর্কট রাশি যদি সে হয় তাহলে সে চন্দ্রের জাতক। হ্যাঁ, কন্যা রাশি মানুষ হচ্ছে বুধের জাতক বা জাতিকা। হ্যাঁ, এই ক্ষেত্রে কি বোঝা যাবে না? কিভাবে বোঝা যাবে? কিছুটা বোঝা যাবে। হ্যাঁ, কিছুটা বোঝা যাবে। সেই যে জাতক বা জাতিকার উপরে যে লগ্ন বা রাশির যে প্রভাব থাকবে, হ্যাঁ, সেই অনুযায়ী এবং দ্বাদশ ঘরের বিচারে তার পূর্বজন্মে সে এটাই ছিল, কিছুটা সেটা বোঝা যাবে, কিছুটা না। সূক্ষ্মতে সূক্ষ্ম বিচার করলে সঠিকভাবেই বোঝা যাবে, কিন্তু সেই বিচারগুলো অনেক লেন্দি। আচ্ছা, আপনি বললেন যদি চন্দ্রের অবস্থান দেখেন তাহলে জলের ব্যাপারটা বুঝতে পারবেন, যদি অন্য কোনো অবস্থান দেখে তাহলে কি বোঝা যাবে? যেমন ধরুন আপনি যদি আপনি যেহেতু বুধের কথা বললেন, তা বুধের অবস্থান যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে ইনি কোনো শিক্ষা জগতের সাথে যুক্ত ছিলেন, ইনি ধর্মযাজক ছিলেন, হ্যাঁ, কিংবা ইনি শিক্ষক ছিলেন। এই ধরনের আপনি লেখাপড়া সংক্রান্ত কোনো কাজের সাথে, শিক্ষা দীক্ষার সাথে সম্পর্কিত কোনো কাজের সাথে ইনি যুক্ত ছিলেন, এটা কিন্তু বোঝা যাবে। বুধের পাশাপাশি যদি ধরুন একই সঙ্গে শনির অবস্থান, শনি, বৃহস্পতি, এই সব অবস্থানগুলো যদি দেখা যায়, কিছু গ্রহগত পজিশন আছে, সেই অনুযায়ী বোঝা যাবে যে ইনি ওই বৃহস্পতি যদি ওনার খুব বলবান থাকে এবং বৃহস্পতি যদি ভালো ঘরে থাকে, সেক্ষেত্রে বোঝা যাবে যে ইনি ওই দীক্ষাগুরু ছিলেন, বা ইনি প্রফেসর ছিলেন, বা ইনি বিজ্ঞানী ছিলেন, এইগুলো বোঝা যাবে। শনির অবস্থানেও কিন্তু শনিও কিন্তু জ্ঞান দেয়, হ্যাঁ, কাজে জ্ঞানগ্রহ কিন্তু শনি, কাজে সেখানেও কিন্তু তিনি যে জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি যে সমাজে একদম প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন এবং উচ্চস্থানীয় ব্যক্তি ছিলেন, সেটা কিন্তু বোঝা যাবে। আচ্ছা, ধরুন এই যে পয়েন্টগুলো আপনি বললেন যে উচ্চস্থানীয় এবং একই সঙ্গে, যদি ধরুন কারোর, আমরা তো খুব ভয় পাই যে শনি আর কেতুকে, কোনটা 7.5 বেশি কষ্ট দেয় নাকি কেতুর দশা বেশি কষ্ট দেয়? দেখুন, এই যে ভয় পাই যেটা, সেটা কারণ হলো কি, আমরা এই যে শনি হলেন কর্মফলদাতা, কাজেই আমি যদি কর্ম ভালো করি তাহলে আমি শনিকে ভয় পাবার আমার কোনো কারণই নেই, কেন সে আমাকে সবসময় সাথ দেবে। আমি যদি কর্ম খারাপ করি তাহলে সে কর্মের ফল দেবে, ফলটা খারাপ, সেই জন্য আমাদের মধ্যে একটা ভয় এসে যায়। তাহলে আমাদের চেষ্টা করতে হবে সবসময় কাজের জায়গাটাতে সৎ থাকতে হবে, কাজের জায়গাটাতে ভালো থাকতে হবে, তাহলে আশা করি শনির থেকে আমরা ফলটাও ভালো পাবো, কাজে আমাদের এই ভয়টা থাকবে না। আর এই যে কেতুর দশা বললেন, এই যে 7 বছর, এই কেতুর দশার মধ্যে কিন্তু এই 7টা বছরই যে সে তার খারাপ যাবে এমন কিন্তু নয়, কিন্তু না, আমি 7.5 কথা বলছি না, আপনি কেতুর দশাও জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, 7 বছর, হ্যাঁ, কেতুর দশা পার্টিকুলার 7 বছর। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দশা থাকে। রবির 6 বছর, কেতুর 7 বছর, এরকম প্রত্যেকটা, শুক্রের 20 বছর, এরকম প্রত্যেকটা দশা থাকে। এইবারে যে এই 7টা দশর কেতুর দশা পড়লেই কিন্তু লোকে মনে করে একদম তার খুব খারাপ যাবে, এটাও কিন্তু সঠিক নয়। কেন, কেতু যদি ছক অনুযায়ী ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু তার অতটা খারাপ যাবার কথা না, আর যদি খারাপ পজিশানে থাকে তাহলে নিশ্চয়ই দশাতে একটু খারাপ যাবে। কিন্তু তার মানে এই না যে এই 7টা বছরই তার খুব খারাপ যাবে, কেন দশার পরে অন্তর্দশা আছে, প্রত্যন্তর দশা আছে, কাজেই সেইগুলোরও তো তার রোটেশনাল এফেক্ট সে পাবে। হ্যাঁ, কাজেই অত ভয়ের কারণ নেই। কিন্তু যে বিষয়টা বললেন যে কেতু মানেই ভয়ের দশা নয়, আর অন্যদিকে এটাও বললেন যে শনি হচ্ছে কর্মফল, কেতু কি দেয়? কেতু কি সে একই কর্মফলের দিকে নজর রাখে? অ্যাকচুয়ালি কেতুর মধ্যে সবচেয়ে যেটা পজিটিভ, ঠিক শনির সাথে কেতুর অনেকটা মিল আছে, যে কেতুও কিন্তু অনেস্টি দেয় এবং
আধ্যাত্মিক চেতনা দেয়, ঈশ্বর চেতনা দেয়। হ্যাঁ, তারপরে যেহেতু কেতুকে বলা হয় গুপ্ত, হ্যাঁ, তাহলে এই যে গুপ্ত জ্ঞান দেয় সে, তাহলে যত বড় আপনি ম্যাজিশিয়ান দেখবেন, হোমিওপ্যাথি ডাক্তার দেখবেন, হ্যাঁ, বা গুপ্ত শাস্ত্রের সাথে সংযুক্ত যেসব মানুষজন রয়েছে, তাদের ছক যদি বিচার করেন দিবেন কেতু কিন্তু খুব ভালো অবস্থানে রয়েছে, যার জন্য তারা এই গুপ্ত শাস্ত্র যেগুলো বা গুপ্ত জ্ঞান যেগুলো সেই ক্ষেত্রে একদম নিশ্চয়ই খুব ভালো কথা বলেছেন, নিশ্চয়ই। সেক্ষেত্রে কি হয়, ধরুন আপনি একজন গোয়েন্দা হতে গেলে তাকে কিন্তু অনেক লেখাপড়া করতে হবে, লেখাপড়া করার পরেও কিন্তু যদি তার কেতু ভালো পজিশনে না থাকে, সে একটা জিনিস খুঁজে গোয়েন্দা অনুসন্ধান করে তাকে একটা জিনিস বের করতে 1 মাস লেগে যাবে, কিন্তু তারই যদি কেতুর অবস্থান ভালো থাকে, দেখা যাবে তথ্যগুলো যেন তার কাছে নিজে থেকে এসে যাচ্ছে, সে যেন 3 দিনের মাথায় সেটাও খুঁজে বের করে নিল। তাহলে এইখানে কেতু কিন্তু তাকে সাপোর্ট দিল। ছাত্রদের মধ্যে দেখবেন, আপনি নিজেও ছোটোবেলায় দেখবেন যাদের কেতু ভালো থাকে, তারা পরীক্ষার আগের দিন সাজেশানেতে নিজে মনে করে এটা আসবে, ওটা আসবে, সেটা আসবে, সেটাই এসে যায়। তার মানে তাকে কিন্তু ওই যে গুপ্ত পারদর্শিতাটা সে পাচ্ছে, তাকে কিন্তু কেতু ওই ইনস্টিংটা দিচ্ছে, ওই সিগন্যালটা দিচ্ছে যে এটাকে সার্চ করো, এটাকে সার্চ করো, এটাকে সার্চ করো, সেটা সার্চ করছে, সে কিন্তু সফল হচ্ছে। আচ্ছা, আপনি একটা জিনিস বললেন যে শুক্র থাকে 20 বছর, সবারই একটা মেয়াদ থাকে, শুক্র 20 বছর, এই শুক্র কি দেখে? হ্যাঁ, শুক্র অ্যাকচুয়ালি লাভ অ্যাফেয়ার্স, হ্যাঁ, এবং কালচার, হ্যাঁ, এটা হলো এর কারক গ্রহ হলো শুক্র, যার জন্য আমাদের পাশ্চাত্য দেশে দেখবেন শুক্র হলো ভেনাস। পাশ্চাত্য দেখে দেখবেন যে ভেনাস যে মূর্তি, তার একটা হাত কাটা। কেন, শিল্প যেহেতু তিনি শিল্পের গ্রহ, শিল্প একদম সম্পূর্ণ হয় না কখনো। একজন শিল্পী তার শিল্প সৃষ্টিতে সবসময় ভাবে আরও ভালো হলে ভালো হতো, আরও ভালো হলে ভালো হতো, আরও ভালো হলে ভালো হতো। এই জন্য ভেনাসের একটা হাত কাটা। কেন, যদি তার সম্পূর্ণ সে সুন্দর হতো, তাহলে কিন্তু আর আকাঙ্ক্ষাটা থাকতো না। হ্যাঁ, তা শুক্র মেনলি দেয় শিল্পকর্ম, সৌন্দর্য, হ্যাঁ, এই কারক গ্রহ হলো শুক্র। মানে এক প্রকার বলতে পারেন স্ট্যাটাস, হ্যাঁ, স্থাপত্য, শিল্প, তারপরে আঁকা, হ্যাঁ, গান, এমনকি কিছুটা চিকিৎসা শাস্ত্র, কেন চিকিৎসাও কিন্তু একটা শিল্প মনে করবেন। দেখবেন ডাক্তারবাবু আপনাকে অনেক কিছু জানার আগেই কিন্তু তিনি বলে দিলেন যে এই রোগটা হয়েছে, কেন এইখানেও কিন্তু একটা সূক্ষ্মভাবে শিল্প কিন্তু কাজ করছে। আচ্ছা, ধরুন কারো শুক্র খারাপ 20টা বছর, তার কি পুরো একেবারে খারাপ না? ওই যে আগেই বলেছি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এর ফেজ আছে। কাজে একটানা 20 বছর তার খারাপও যাবে না, বা ভালো থাকলেও তার একটানা 20 বছর ভালো যাবে না, তাও না। এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার পরিবর্তনের সাথে সাথে তার ভাগ্যেরও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে, উত্থান পতন হবে। আচ্ছা, ধরুন আপনি যে বললেন দশা অন্তর্দশা, কারো যদি শুক্রর দশা আর শনির অন্তর্দশা বা কেতুর অন্তর্দশা থাকে, তাহলে কি পরিস্থিতি? হ্যাঁ, যেহেতু শুক্র শনি মিত্র গ্রহ, তাহলে কিন্তু তার ভালোই থাকবে। কেতু হলে এবারে কেতুর খালি দশা দেখলে হবে না, তার ছকে কেতুর অবস্থান দেখতে হবে। সেই অনুযায়ী যদি দেখা যায় কেতুর অবস্থান ভালো নেই, তাহলে কিন্তু খারাপ যাবে। কিন্তু যদি দেখা যায় ছকেতে কেতুর অবস্থান ভালো আছে, তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, ধরুন আপনি যেটা বিষয়ে বললেন যে মাঙ্গলিক মানেই এক প্রকার পলা ম্যান্ডেটারি বা পলাই হবে, অনেক সময় অনেক গ্রহদের অনেক পরিবর্তন হচ্ছে। আপনি তার আগেই বললেন যে এই পরিবর্তন মানুষের জীবনে একেবারে 1% কখনো সেটা একেবারে ফলদায়ক হয় না। এবং ধরুন এই পরিবর্তনের ক্ষেত্রে অনেকে নিজেরা মনে করেন যে এই পরিবর্তন হচ্ছে, অনেকে শিকড়ের ওপরে ভরসা করে থাকে, শিকড় বা রেমিডি বা অন্য কোনো পাথর ওপর ভরসা করে থাকে। এই যে সত্যি কথা বলতে পাথর বেশি কার্যকরী না শিকড় বেশি কার্যকরী? এখানেও সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা, যে গাছকে বলছে যে যদি গাছ বলছে আমাকে কঠিন কুঠার আঘাতেও যদি হানো, আমি তোমাকে ফল দেব, ফুল দেব, ছায়া দেব। হ্যাঁ, তা গাছ কিন্তু আমাদের মানে সব কিছু দিয়ে যাচ্ছে। কাজে শেকড়ের কার্যকারিতা নেই এ কথা বলা যাবে না, শেকড়ের কার্যকারিতা নিশ্চয়ই আছে। আর পাথরের কার্যকারিতা নেই তাও বলা যাবে না, পাথরের কার্যকারিতা আরও বেশি আছে। কিন্তু এখানে কথা হলো দুটোর মধ্যে একটা বেসিক তফাৎ আছে। বেসিক তফাৎটা কি? শেকড় কাজ করে খুব
কম সময়ের জন্য। আপনি কোনো গ্রহের প্রতিকারের জন্য সেই নির্দিষ্ট শেকড় ধারণ করলেন, সে কিন্তু 2-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে সেই শেকড়ের আয়ু শেষ হয়ে যাবে, কাজে তার কর্মক্ষমতা চলে যাবে, আপনাকে আবার পরিবর্তন করতে হবে। কিন্তু পাথরের এই আয়ুটা এত তাড়াতাড়ি চলে যাবার ব্যাপার থাকে না, যার ফলে আপনি একবার পাথর ধারণ করলে সেটা আপনাকে অনেক দিন সে তার শুভ ফলটা দিতে থাকবে। কিন্তু দুজনেরই কিন্তু কার্যকারিতা আছে। ধরুন কোনো জাতক বা জাতিকার একেবারে শেষের দিকেই চলে এসেছি এবং সেই বিষয় নিয়ে আপনাদের থাকবে প্রশ্ন যে কোনো যে জাতক বা জাতিকার ধরুন বুধ বা ধরুন কোনো একটি শনির গ্রহের বা কারোর একটা অবস্থান খুব খারাপ এবং সেই মেয়াদটা তার ধরুন বেশ ছোটবেলা থেকেই বা প্রায় তার শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষা বয়সটাকে তার হ্যাম্পার করবে। সে ধরুন বুধের জন্য তাকে সাজেশন দেওয়া হয়েছে এবং তিনি বুধের জন্য পড়েওছেন পাথর, বুধের যে রেমেডি পান্না, এবং সে তারপর কি আর সে পান্নার কোনো ধরুন গুরুত্ব কি থাকে না, সে কি ফেলে দেবে? না, এইবারে একটা কথা আছে। প্রথমত হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেন, ছোটবেলা থেকে। এবারে আমি সবাইকে সাজেস্ট করব, যদি যিনি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তিনি তো নিশ্চয়ই, যিনি বিশ্বাস করেন না তাকেও বলবো, আপনি কনসাল্ট না করার পরে তো আপনি ভালো মন্দ না বুঝে তো বিশ্বাসটা হবে না, কাজে কনসাল্ট করুন। এইবারে সেইটা কনসাল্টটাও সবসময় বলবো যত ছোট বয়সে করবেন তত ভালো। তার কারণ কি, একটা মানুষ ধরুন বড় হয়ে গেছে, একটা চাকরি করছে, সেই সময় সে চাকরির সমস্যা নিয়ে আসলো, দেখা গেল তার চাকরির সমস্যাটাকে প্রতিকার করা গেল। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে তার কিন্তু ছোটোবেলাতে যদি তার বিদ্যাক্ষেত্রে কোনো প্রতিকার করা যেত, তিনি যা বিদ্যা অর্জন করছেন তার থেকে ভালো হতো। কিন্তু এই সময়টা তার করা যাবে না, কেন তার তো বিদ্যা শেষ হয়ে গেছে, বিদ্যার পিরিয়ডটা শেষ হয়ে গেছে। ওই জন্য যত ছোটোবেলাতে আসবেন তত ছোটোবেলাতে শরীর স্বাস্থ্য বলুন, বিদ্যা বলুন, সব ক্ষেত্রে উন্নতিটা বেশি করা যাবে। আর আপনি আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে শেষ বয়স মানে ধরুন প্রথম দিকে তিনি এসেছেন ছোটবেলায়, হ্যাঁ, ওই পাথরের কার্যকারিতাটা। হ্যাঁ, এইবারে দেখুন, আমার নিশ্চয়ই একটা পিরিয়ড থাকে যে এই অবধি আপনি এই পাথরটা পড়বেন, তারপরে আপনার এই পাথরটা না লাগবে না। তাই সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে যে এই পথ দিয়ে আপনি পড়বেন, তারপরে আর লাগবে না। কেন লাগবে না? তখন দেখা যাবে তার যে পরবর্তী দশা বা অন্তর্দশা আসছে, সেই ক্ষেত্রে আর এই পাথরটার কোনো এফেক্ট থাকবে না, সেই সময়টাতে সেটা খুলে রাখতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আবার এরও একটা কথা আছে, কোনো কোনো পাথর কিন্তু আমাদের লাইভ স্টোন, সেই পাথরটা কিন্তু আমাকে আজীবন পড়তে হবে। হ্যাঁ, যেমন আপনি তখন মাঙ্গলিকের কথা বলেন, মাঙ্গলিকের কারণে যদি কেউ পলা পড়ে, সেটা কিন্তু তার লাইফ স্টোন, তাকে কিন্তু সারা জীবন পড়তে হবে। এবং সেক্ষেত্রে ওই আমি একটা পলা 16-17 বছর বয়সে পড়েছি, আর সেই পলাটাই আমার 55-56 বছর বয়সে কার্যকারিতা থাকবে তা কিন্তু নয়। তাকে একটা সময় বুঝে, মানে পাথরের কোয়ালিটি অনুযায়ী তাকে কিন্তু পরিবর্তন করতে হবে। বয়সের সঙ্গে সঙ্গে পাথরের একটু পরিবর্তন। হ্যাঁ, কেন দেখুন, একটা পাথর যদি খুব ভালো পাথর হয়, সে হয়তো 10 বছর তার কার্যকারিতা থাকবে। একটু মন্দ পাথর হলো তার 5 বছর থাকবে। তাহলে আমাকে তো পাথরের কোয়ালিটি বুঝে সে কতদিন আমাকে শুভ ফল দিতে পারে সেটা বুঝে আমাকে পরিবর্তন করতে হবে। একদম শেষ প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন যে এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, এই মঙ্গলের বছর অনেকের ক্ষেত্রে খারাপ দেবে বা অনেকের ক্ষেত্রে ভালো দেবে। এই বছর নিরিখে কোন ইয়ার কার কি এইভাবে কি ভাগ্য নির্ধারণ হয়, নাকি সত্যি ভাগ্য নির্ধারণ ভাবে করে দেয়? দেখুন, এটা একটা হলো মানে একটা বৃহৎ পরিধিতে মঙ্গলের বছর, তাহলে মঙ্গল ওভারঅল তার যে গুণগুলো সেগুলো এই বছরে প্রদান করবে, তার যে দোষগুলো সেগুলোও এবছরে প্রদান করবে। এইবারে ইন্ডিভিজুয়াল ভাবুন, যে ছকে মঙ্গল ভালো পজিশানে আছে, তাহলে সে গুণের মাত্রাগুলোই সে বেশি পাবে, দোষের মাত্রাটা তার ক্ষেত্রে কম হবে। আর যার ছকে মঙ্গলে খারাপ পজিশানে আছে, তার ক্ষেত্রে ওই খারাপ ফলটাই সে বেশি পাবে, গুণটা সে কম পাবে। কিন্তু তাও বলে রাখছি, মঙ্গল কিন্তু ওভারঅল কিন্তু যেহেতু কর্মর একটা ভাইটাল পার্ট দেখে মঙ্গল, তাহলে এই কর্ম যদি আমার আপনার বলে না, সকলের যদি কর্মটা খানিকটা ভালো হয়, তাহলে কিন্তু মানে পুরো সমাজের ভালো। মানে ধরুন কেউ আগে থেকে অনেকগুলো বছরে সে ভালো কর্ম করে এসছে, এইবারে কি তাহলে মঙ্গল তাকে ভালো ফল দেবে? হ্যাঁ, এই কর্ম বলতে কিন্তু আমি ঠিক ওই আপনি যে কর্মের মানে বলছেন তাই না, আমি বলছি বিজনেস, এই কর্ম আর কি, মানে কার্যকারী আর কি। তার ধর
মঙ্গলের বছরে ভালো ব্যবসা চলবে। তাহলে ভালো ব্যবসা যদি চলে তাহলে ব্যবসার সাথে সংযুক্ত যারা মালিক তাদের ভালো হবে, যারা কর্মচারী তাদের ভালো হবে। তাহলে এই ব্যবসা থেকে আমরা যখন মালিক বলুন কর্মচারী বলুন আমি ঘরে যে অর্থ নিয়ে যাচ্ছি তাহলে আমার পরিবারের ভালো হবে। এইভাবে মানে এই যে কর্মজগৎটাকে কিন্তু মঙ্গল খুব ভালোভাবে চালিত করে, যার ফলে কর্মজগৎটা কিন্তু ঝেড়ে ফুঁড়ে উঠবে। তার ফলে কর্মজগতের সাথে আমরা যারা চাকরিজীবী বলুন ব্যবসাজীবী বলুন তাদের সকলে ভালো হবে, আমাদের পরিবারের ভালো হবে। এটা কিন্তু জেনারেল। এবারে ইন্ডিভিজুয়াল চোখে যদি কারোর মঙ্গল খারাপ থাকে সে কিন্তু খারাপ ফল পাবে। হ্যাঁ, আর একটা মঙ্গলে খারাপ দিক আছে, মঙ্গল কিন্তু যুদ্ধ বিগ্রহ, এই যে হানাহানি মাথা গরমের ব্যাপার এইগুলোও থাকে। কিন্তু আমরা কিন্তু সেই পৃথিবীতে কিন্তু এখন সেই যুদ্ধ বিগ্রহ হানাহানি কিন্তু দেখতেও পাচ্ছি। হ্যাঁ, এটা হলো মঙ্গলের নেগেটিভ ফল। এবং এই নেগেটিভ জায়গাগুলোকে আমাদেরকে সবসময় চিন্তা করে আমাদের শুভ চিন্তার দ্বারা আমাদের এইগুলোকে পজিটিভ করতে হবে। না, হাত আর চাট কখনোই আলাদা নয়, বরং বলতে পারেন একে অপরের পরিপূরক। হাত যা দেখায় বা যে ছবিটা তুলে ধরে চাটেও কিন্তু সেই একই অবস্থানই বোঝা যায়। এবং শুধু তাই নয়, একই সঙ্গে বোঝাও যায় চাট থেকে যে আপনি পুনর্জন্মে কি ছিলেন, সেটাও একইভাবে তুলে ধরলেন জ্যোতিষবিদ A.K. ব্যানার্জি। আপনারা শুনতেই পেলেন, এমনটাই তিনি জানালেন। আজকে হস্তরেখা কথা এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ UNI। নমস্কার। आप देख रहे हैं न्यूज UNI।